দুই কথা আমাকে ধাক্কা দিয়ে মানে এমন ভাবে ধাক্কা দিয়েছে আমি ধরতে পারি নাই। সাথে সাথে আমি মানে ছাদে থেকে পড়ে গেছি, 4 তলা থেকে একবারে নিচে পড়ে গেছি। ও আমাকে দৌড়া থুয়ে ও পলাই গেছি গা। মানুষের জীবনে দারুণ কিছু উপখ্যান নিয়ে আমরা সবসময় হাজির থাকি এতেশাম স্টুডিওতে। আজকে উপস্থিত নতুন একজন গেস্টকে নিয়ে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। তার সাথে পরিচয় হয় আমার বাসায়, অনেক বিল্ডিং মানে কন্ট্যাক্ট নিয়ে নিয়ে কাজ করা, তো আমাদের বাসায় সে কাজ নিয়েছে, ওখান থেকে পরিচয়। 6 মাস পর একদিন একটা নাম্বার টুকিন মানে ওখানে রেখে গেছে, ইশারা দিয়ে গেছে ফোন দিও। তো আমি আবার কি করছি, প্রথম 3 দিন ওখানেই ছিল, আমি আর নিইনি। তারপরে ওখান থেকে নিয়ে ফোন দিছি। ফোন দেওয়ার পরে মনে করেন ওর সাথে আমি কন্ট্যাক্ট করছি। ও আমাকে জিজ্ঞাসা করছে আপনি কি ফোন ইউজ করেন না? আমি বলছি না। পরে আমাকে একটা ফোনও কিনে দেয়, তো ওইটা বান্ধবীদের বাসায় রেখে দিতাম, ওখান থেকে কথা বলতাম। এরকম করতে করতে আমাদের 1 বছর পের হইলো। হঠাৎ করে একদিন 1 বছর যাওয়ার পরে বলছে আমাকে দেখা করতে, আমার বাড়ির পাশে, কোচিং এর পাশে। ওখানে দেখা করার পরে সে আমাকে বলতেছে চলো আমরা আরেকটু দূরে যাই। পরে আমি বলছি না এখন আর আমার সময় না, আমি বাসা চলে যাব। পরে বলতেছে না তুমি আসো, নিয়ে সোজা কাজী অফিসে গেছে। আমি তো মনে করি পুরাই অবাক। পরে আমি বলছি না এখন সম্ভব না, এই মানে অনেক হামতাম করছে ওখানে, বিয়ে করতেই হইব তোমাকে। তারপরে আমি ওই জায়গায় বিয়েটা করি। বিয়েটা করি। কেন রাজি হলেন? আপনার দুর্বলতা ছিল এই কারণে? ওখানে আমি ভয় পেয়ে গেছিলাম, অনেক নার্ভাস ফিল করছিলাম। বলতেছে আমি এখন তোমাকে বিয়ে করবোই, তুমি এখান থেকে যেতে পারবে না। ফট করে কেউ যদি আইসা পরে লাস্টে তোমারও বদনাম হবে আমারও বদনাম হবে। তো আমি কি করছি, আমি ওখানে রাজি হয়ে গেছি, বিয়েটা করি। পরে আমি তুমি কাজটা ঠিক করলা না, আসার পথে আমার সাথে আর কন্ট্যাক্ট করবা না। পরে কাকি তুমি রাগ হও না, তোমার ফ্যামিলি কখনো আমাকে মাইনে নিবে না, তুমি এটা মেনে নাও। পরে এরকম করে আমি 2 দিন কথা বলিনি, রাগ করে। 6 দিন পর ওর বাবা আমাদের বাসায় আসছে। পরে আম্মু দেখে বলতেছে এত মুরব্বী হয়ে কাজ করেন, আপনি কি ছেলে মেয়ে নাই? পরে বলছে হ্যাঁ আছে। পরে বলছে 3 ছেলে 3 মেয়ে, বিয়ে দিয়ে দিয়েছি, 2 ছেলে 2 মেয়ে। পরে বলছে আর আমি ফট করে পর টেবিলে ছিলাম, উঠে বলতেছে আপনি কি এই ছেলেও বিয়ে করছে? পরে হ্যাঁ বিয়ে করছে, আমার এই ছেলেও বিয়ে করছে, এই ছেলে 2 মেয়ে আছে। আমি শুনে মানে আমার আসমানটা ভেঙে পুরাই মাথায় পড়ছে। পরে আমি তাকে মানে সাথে সাথে একটু সরে যাই, যে তুমি বিয়ে করছো বলে অস্বীকার। না আমি বিয়ে করিনি। আমি সাথে সাথে ওই ফোনটা ভেঙে এই সিম সব ফালাই দিছি। এই 1 কথা 2 কথা আমাকে ধাক্কা দিয়ে মানে এমন ভাবে ধাক্কা দিছে আমি ধরতে পারি নাই। সাথে সাথে আমি মানে ছাদে থেকে পড়ে গেছি, 4 তলা থেকে একবারে নিচে পড়ে গেছি। ও আমাকে দৌড়া থুয়ে ও পলাই গেছি গা, আমাকে আর ধরে নাই যে আমি কোন হালে আছি, কিভাবে আছি, আমাকে ধরে নেই। ছাদে আপনারা তর্ক বিতর্ক করতেছিলেন যে তুমি তো বিয়ে করেছো, তোমার 2টা বাচ্চা আছে, আর সে বলতেছে না এই সাথে তর্ক করতে করতে তারপর আমার ভাই নিচে ছিল, আমার আম্মুকেও বলে নেই। এর সাথে সাথে আমাকে ঢাকা মেডিকেল নিয়ে গেছে। আমি 1 মাস 5 দিন তোর সাথে লড়াই করে আসছি। এই পর্যন্ত আমি মনে করি এখানেই পড়ে রয়েছি। ওই পর্যন্ত আমার কোনো খোঁজ খবর নেয় নাই। কি সমস্যা হয়েছিল? মাজায় হাড় ভেঙে গেছে, আর এই পায়ে সমস্যা হয়েছে, পাও দিয়ে এখন আমি হাঁটতে পারি না, আর মাঝে 2টা নাট বসানো আছে আমার। তারপর আমার ফ্যামিলি এই পর্যন্ত জানেই নেই যে ও আমার সাথে এই কাজটা করছে। আমিও বলিনি, আমার মান সম্মান যাইবো। আর দ্বিতীয় কথা, আমি একটা বিয়ে তো ছেলের কাছে বিয়ে করছি, আমার ফ্যামিলি শুনলে কি বলবো? তারা জানে, এলাকার সবাই জানে আমি এমনি পড়ে গেছি। তারপর মনে করেন এই 2 বছর যদি ও আর খোঁজ খবর রাখে নেই, আমি এরকমই প্রতিবন্ধীর মতন এই যে ঘরে সবকিছুই করছি, নিজে কিছু করতে পারিনি, হাঁটতে পারিনি। ওই 2 বছর পর আইসা দেখা আমি লাঠি নিয়ে হাঁটি। তারপর ও আসছে কাবির নামা নিয়ে, বলতেছে ওর তো বিয়ে হয়ে গেছে। 2 বছর পর আইসা বলে যে আমার বিয়ে হয়ে গেছে ওর সাথে। ও তো এই অবস্থা, চলতে কষ্ট হয়, আমি ওকে অ্যাকসেপ্ট করব। পরে আমি বলছি না আমি ওর সাথে আর মিলুম না। কয় কি তাহলে তোদের বিয়ে হয়েছে, এই সবাই জানাজানি হয়ে গেল। পরে আবার নিজের কথা চিন্তা করে দেখি চলতেও পারে না, সবাই একে আবার মিলে দিছে ওর কাছে। মিলানোর পর মনে করেন এ পর্যন্তই মনে করেন ভালোই ছিল, কয় মাস যাবৎ ভালোই ছিল। আমার ডাক্তার দেখাইছে, থেরাপি দেওয়াইছে, দেওয়ার পর কয়েকদিন ভালো ছিল। হঠাৎ করে শুনছে বাচ্চা 3 মাস পেটে। ওখান থেকে ও চলে গেছে দুবাই। পরে বলছে আমি কাজ করতে যাই, নাহলে তোমাদের খাওয়াবো কি। ওখান থেকে আসছে বাবু হওয়ার 3 দিন আগে।
আসার পর ওর কোনো খোঁজ খবর নাই, ওর বাসায় রয়েছে। আমি ফোন দিছি যে তুমি কই, পরে বলতেছে আমি ঘুমাইতেছি, আমি কালকে সকালে আসব। আমার বাবু সিজারে হবে, ও আসার কথা ওখানে, ও এখন আসবে না, ও আমার ফোনেই ধরে না। পরে লাস্টে পরের দিন সকালে এই যে যা ইত্যাদি সব আমার আম্মু খরচ দিছে, তো ও আর আসে নাই। তারপরের দিন সকালে আসে, একবার দেখে খালি 1000 টাকা আমার হাতে দিয়ে তারপর চলে গেছে। আর এই পর্যন্ত আর কোনো খোঁজ খবর নেই। আজ কতদিন নাই? আজকে প্রায় 5 বছর হয়েছে। হ্যাঁ? 5 বছরের ভিতরে মাঝে মধ্যে সে আসতো, ওই বাবুর খোঁজ খবর নিত যে কেমন আছে, আমি খোঁজ খবর নিতে দেইনি। এর ভিতরে আমাকে ডিভোর্স দিছে ও। এই যে বাচ্চাকে নিয়ে আপনার সংসার, আর এই লোক মাঝে সাঝে আসে 2 মাস 1 মাস পর একবার দেখা করে আবার চলে যায়, এই 5 বছর এরকমই করছে। এর মধ্যে আপনাকে আবার ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্স দেওয়ার পরও বাচ্চা দোহাই দিয়ে আবারও সে মিলছে আমাদের কাছে যে আমি বাচ্চার ভরণ পোষণ দেব এবং এই স্ত্রী আমি গ্রহণ করব, কারণ আমার জন্য যখন এই অবস্থা আবারও মিলছে, আবারও আবারও সুযোগ দিয়েছি। কারণ আমার তো নিরুপায়, আমি কি করব, আমি নিজে চলতে পারি না, আমি বাচ্চা কিভাবে খাওয়াবো। এই জন্য মনে করেন আমার বাবা কতদিন দেখবে, এই জন্য আমি আবারও মনে করেন ওরে সুযোগ দিচ্ছি। আবারও 7 লাখ টাকা কাবিন দিয়ে ও আবার বিয়ে করছে। আমারে বিয়ে করার পর ও 2 মাসও আমার সাথে টিকে নাই, ঘরের ভিতরে মনে করেন হামতাম লাগাই দিছে, মারামারি শুরু করে দিছে। এই জন্য আমি ওই জিদ্দা আমি আইসা পড়ছি ওখান থেকে। আমি আর তোমার সংসার করবো না, আমি তোমার সুযোগ দিতে 2-3 বার দিছি, আমি আর দিতে পারবো না, এই কথা বললে আমি ওখান থেকে আইসা পড়ছি। আজকে আসার পরে সবাই বলতেছে যে ওর ছেলে ও দেখবে, ঠিক আছে আমি তাও দেখাই দিছি, মোবাইলে কত বলে দিছি। এসে কি আপনার বাবার বাসায় উঠলেন? হ্যাঁ, আমি আয়শা বসছি আমার বাচ্চাকে নিয়ে চলে আসলেন। তারপর পরে বাবুর দাদা দাদি বলতেছে কইতাছে যে বাচ্চা তো দেখাইবা, তুমি না থাকো। ঠিক আছে, আমি দেখাইছি, ও যা বলছে আমি তাই করছি, বাচ্চা দেখাইছি। বাচ্চা সাইকেল কেনার নাম দিয়ে আমার বাচ্চাটাকে নিয়ে গেছে। এই যে 2 মাস হইলো, এই বাচ্চাটাকে দিয়ে এখন অস্বীকার করে আমি বাচ্চা নিয়ে নেই। আমার বাচ্চাটা গেছে কোথায়? আমি এই বাচ্চা আমরা কোথাও 5টা বছর আমার লাগে রাখছি, ও ফেলা দিয়ে গেছে। তারপর আমার সাথে ছিল এই বাচ্চা, আজ ও অস্বীকার চাও বাচ্চা নেই। আমার বাচ্চাটা কোথায় আছে, কিভাবে আছে আমি নিজেও জানি না। আবার আমার ফোনের ভিতরে ব্ল্যাকমেল করে, তোর কিছু ভিডিও আছে আমি এটি ভাইরাল করে দেব। আপনাদের স্বামী স্ত্রী যে গোপন সময় কিছু ভিডিও করে রাখছে, ওগুলা ভাইরাল করে দিবে, এটা আমার প্রমাণও আছে। হ্যাঁ, তা আমার দোষটা কোথায় এখানে? সব ক্ষেত্রে কিন্তু আমার সাথে কেন বাটপারি হচ্ছে আমি নিজেও জানি না, কেন এরকম করে আমার সাথে। যতটুকু ছেলেটাকে নিয়ে বাঁচতাম তাও আমার ছেলেটাকেও নিয়ে গেছে। যার সম্বন্ধে কথা বলা হচ্ছে আপনি পক্ষ অবলম্বন করতেই পারেন, আপনি না চাইলেও আমরা আপনার সাথে যোগাযোগ করব আপনার পক্ষ থেকে কথা শুনবার জন্য। এদেশাম স্টুডিও এখন এইসব বঞ্চিত, কষ্টে থাকা, দুঃখে থাকা, নিষ্পেষিত হওয়া, যাদের পাশে কেউ নাই দাঁড়াবার মতো, সেই মানুষগুলো পাশে দাঁড়ানোর চেষ্টা করবে এবং অবশ্যই সেই সাথে আপনাদের হেল্প চাইবে। আপনারা আপনাদের জায়গা থেকে যারা এইসব পারপাজে বিভিন্নভাবে সাপোর্ট করতে পারবেন, তারা আমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করেন। সো যে কোনোভাবে বিভিন্ন পারিপার্শ্বিক সাপোর্ট নিয়ে আমরা এই মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করব। বাট আপনাকে তো ঘুরে দাঁড়াতেই হবে। আমার জন্য আমি আফসোস করি না, আমি কই আমার ছেলেটার জন্য। আমার জীবনে যে আমার পেয়ে গেছে, আজকে যদি আমার ছেলেটা দিয়ে দিত তাহলে আমার আফসোস সব শেষ হয়ে যেত। আমি ওকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, আমাকে দই সুযোগ আমাকে দেয় নাই। আমি বলতে চাইতে আমার জীবনে যাই ঘটে গেছে ওইটা আমার কোনো আফসোস নেই। আমার একটাই আফসোস, আমার ছেলেটাকে আমি কাছে চাই। আমার ছেলেটাকে আজকে আমি একটা দিনের জন্য আমি ঘুমাইতে পারি নাই, একটা দিনের জন্য আমি চোখ বুঝতে পারি না যে ধরে হেঁটে আমার ছেলে। আমি চাচ্ছি যে আমার ছেলেটাকে কাছে পেতে, ওর থেকে যেমনি হোক আমার ছেলেটাকে, ওই জায়গায় আমার ছেলেটা জীবনে শান্ত থাকবে না, আরো খারাপ হয়ে যাবে। যেমনি হোক আমার ছেলেটাকে আমি কাছে চাই। আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমাদের টিমকে কবুল করো, যেন যে কোনো মূল্যে সব দুঃখী মানুষের, কষ্টে থাকা মানুষের, নিষ্পেষিত হওয়া মানুষের, যাদের অবলম্বন বলে কিচ্ছু নাই, সেখানে অবলম্বনের বড় একটা জারিয়া হয়ে যায় এদেশাম স্টুডিও। তোমার জন্য অনেক অনেক দোয়া বোন, আর আপনাদের সকলের জন্য শুভকামনা। বিদায় নিচ্ছি আজ।